এটা তো আমাদেরকে বাধ্য করছে, ছাত্র জনতাকে বিতাড়িত করছে এই সংবিধানের দিকে। আপনি শুনেন ভাই, আপনারা যদি ফেরার সময় যখন তারা দেখলেন যে তারা ব্যর্থ হলেন, তখনই তারা মুহুর্মুহু গুলি ছুড়লেন চতুর্দিক থেকে। তখন আমরা তো এখানে গিয়েছি নিরস্ত্র, সন্ত্রাসীরা একদম বংশ পরম্পরা সন্ত্রাসী, এরা জিয়া রহমানের সাথে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছে। সর্বশেষ জিয়া রহমানও একটা সমাবেশ থেকে হেলিকপ্টার করে পরে খুলনা যেতে বাধ্য হয়েছে, এবং এরশাদ সাহেবের সাথে তো একই কাজ করেছে। সুতরাং এদের যে বংশ পরম্পরার যে মানে আপনার অসভ্যতা বর্বরতা, এটা তাদের রক্তের মধ্যে। এনসিপি যেভাবে আসলো, 1 বছর আগের এনসিপি আর আজকের এনসিপির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তাকে ওইভাবে আসার চেয়ে আমি মনে করি যে বুক পেতে, এর আগেও 1 বছর আগে তারা বুক পেতে দাঁড়িয়েছিল, ঠিক আবু সাইদের মতো বুক পেতে দাঁড়ানো ভালো ছিল। আসেন না, আমরা আরো ডিসেম্বরের আগে নির্বাচনটা করি, কই বিএনপি তো চাচ্ছে না, বরং আমি বিশেষ করি বরং তাদের থেকে 1 মাস আগে নির্বাচন চাইবো। তারা সৎ সাহস আছে গণপরিষদ নির্বাচন এবং আপনার এই সংসদ নির্বাচন একসাথে হোক, কই নিচ্ছে না তো দাবি, কোনোটাই নিচ্ছে না। শুধু একটা নির্বাচন চাই যেটাতে তারা মানে ক্ষমতা হস্তান্তরটা সহজ হবে, এবং ওই ফেসিস্ট কাঠামোর মাধ্যমে তারা একটা 111 ঘটিয়ে আবার দ্বিতীয় 111, ওই 2009 সালে যে 111টা ঘটালো, মানে ইন্ডিয়ান বন্দী আর্মি এবং ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে ঠিক একই কাজে আবার চেষ্টা করছে, আবার একটা 111 মতো করে, শুধুমাত্র একটি ক্ষমতা হস্তান্তর নির্বাচন। তাদেরকে খুশি করার জন্যই গোপালগঞ্জেরা প্রস্তর যুগকে দাঁড় করিয়েছে, সবাই গিয়ে হামলা করেছে, সবাই গিয়ে সামনে দাঁড়িয়েছে, সবাই গিয়ে ব্লকেজ করেছে। রণক্ষেত্রের মতো অবস্থা পরিণত হয়েছিল গোপালগঞ্জ। মানে তো প্রাথমিক অবস্থায় প্রতিরোধ করতে পুলিশ খুব একটা সক্ষম হয়নি, পরে অ্যাকশনে সেনাবাহিনী নামে পরে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায়, প্রেক্ষাপটগুলো তো আমরা জানি আজকের ঘটনায়। এখন গোপালগঞ্জ থেকে তো একরকম আজকে সরে আসতে হলো, মানে এই কর্মসূচি চালাতে গিয়ে এনসিপিকে, মানে হামলার শিকার হয়ে প্রথমে দেখলাম যে পুলিশ সুপারের যে কার্যালয় সেখানে আশ্রয় নিতে হলো, পরে সেনাবাহিনীর এপিসিতে পরে যারা এনসিপির যারা নেতা তারা ফিরেছেন নিরাপদে। কিন্তু এই সার্জিস, হাসনাত যাদেরকে আজকে আমরা ফিরতে দেখলাম, তাদেরকে তো আমরা মানে গত জুলাইতেই দেখেছি যে অসীম সাহসিকতার সঙ্গে মানে সব রকমের ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করে অবস্থান নিয়ে থাকতেন। তখন তাদের সঙ্গে পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, সরকার ছিল না, আজকে তো সব কিছু ছিল তাদের সঙ্গে, মানে সেনাবাহিনীও ছিল। তাহলে মাঠ কেন ছাড়তে হলো? শিশির, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। প্রথমত হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রথমত হচ্ছে মাঠ, আমরা আজকে গোপালগঞ্জে যে আমাদের ঘোষিত কর্মসূচি, যে সময়ের মধ্যে কর্মসূচি আমাদের অনুষ্ঠিত হওয়ার কথা, আমরা আমাদের কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছি। আমরা মাঠে আমাদের সকল নেতাকর্মী স্টেজে উঠেছে এবং সকল আমাদের সিনিয়র নেতা বক্তব্য দিয়েছে, এবং ওই সমাবেশস্থলে মুজিববাদ মুর্দাবাদ এবং বাংলাদেশে মুজিববাদের কবর রচনা করা যে স্লোগান, আমরা যে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমরা এই স্লোগান দিয়ে আমরা কিন্তু সমাবেশকে একদম আমাদের প্রধান যে অতিথি নাহিদ ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে আমরা শেষ করেছি। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সকল নেতাই বক্তব্য দিয়ে সমাবেশ শেষ করেছে। প্রথমত হচ্ছে শুরু থেকে তারা চেষ্টা করেছে আমাদের গোপালগঞ্জে যাওয়ার মানে পথটা রুদ্ধ করার জন্য। আমরা সেটাকে টপকিয়ে বাধা অতিক্রম করে হামলা শিকার হয়েও কিন্তু আমরা স্টেজে গিয়েছি এবং সমাবেশ সফল করেছি। ফেরার সময় যখন তারা দেখলেন যে তারা ব্যর্থ হলেন, তখনই তারা মুহুর্মুহু গুলি ছুড়লেন চতুর্দিক থেকে। তখন আমরা তো এখানে গিয়েছি নিরস্ত্র, আমরা শান্তিপূর্ণভাবে এখানে রাজনৈতিক সমাবেশ করতে গিয়েছি, এবং আমাদের নেতাকর্মীদের হাতে একটা লাঠিও আপনি দেখাতে পারবেন না, কোনো ফুটেজও দেখাতে পারবেন না। বরং তারা যখন হামলা করেছে আমাদের নেতাকর্মীরা খালি হাতে ছিল, পরে আমাদের নেতাকর্মীরাও কিন্তু পাল্টা ওদেরকে ধাওয়া করে এবং খালি হাতে ধাওয়া করে, আপনি বিভিন্ন ফুটেজে দেখবেন। তো আমরা তো ওদের সাথে রাজনৈতিক পরিভাষা এবং রাজনৈতিক আচরণও করেছি, কিন্তু ওরা তো সরাসরি এখানে আমাদের সাথে এখানে আমাদের হত্যার উদ্দেশ্যে এসেছে, এবং আমাদের সিনিয়র নেতাদের গাড়ি লক্ষ্য করে ওরা কিন্তু গুলি চালিয়েছে। হাসনাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে, নাহিদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে, আক্তারের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে, এবং কিন্তু ওরা আগ থেকে পরিকল্পনা করছে যে এই সিনিয়র নেতাদেরকে হত্যা করতে হবে। এখন যখন আপনাকে কেউ হত্যার উদ্দেশ্যে যখন মাঠে নামে, তখন তো তার সাথে আপনার রাজনৈতিক পরিভাষা আর হয় না। তখনই আমরা হয়তো আত্মরক্ষার্থে আমাদের কিছু নেতাকর্মী প্রশাসনের সহযোগিতা নিয়েছে। কিন্তু যদি ওরা যে ভাষায় আজকে আমাদের অ্যাটাক করলো, সেটা যদি আমরা একইভাবে অ্যাটাক করি, তাহলে গোপালগঞ্জের মানে যারা আজকে সন্ত্রাসীরা আমাদের সাথে আসছে, তারা নিশ্চিত অনেক বেশি ক্ষয়ক্ষতির শিকার হতেন। এবং আমরা যদি তাদেরকে তাদের ভাষায় কথা বলে দিতাম, আপনি নিশ্চিত থাকেন যে গোপালগঞ্জের অনেক বেশি আজকে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের অনেক ক্ষয়ক্ষতি হতো। তো আমি মনে করি বিপ্লবীরা রাজনৈতিক পরিচয় দিয়েছে এবং বিপ্লবীরা তাদের যে সমাবেশ সেটা সফল করেছে। এখন পর্যন্ত বিপ্লবীরা
যে রাজনৈতিক যে আচরণ, এই আচরণের বাইরে কোনো আচরণ করেন নাই, সন্ত্রাসীদের সাথে সন্ত্রাসীর মতো আচরণ করেন নাই। রাষ্ট্র এখানে ব্যর্থ হয়েছে, কারণ আমাদের যে ঘোষিত কর্মসূচি সেটা আরও 18 দিন আগ থেকে ঘোষিত কর্মসূচি ছিল। এখানে যে ফেসিস্ট সংগঠন দীর্ঘ 18 দিন ধরে যে এখানে হামলার পরিকল্পনা করছে, সেই ব্যাপারে প্রশাসন রিলাক্টেন্ট ছিলেন, সকল বাহিনী রিলাক্টেন্ট কিন্তু ছিলেন। আজকে আমরা দেখলাম যে পুলিশ আপনাকে বলি, দেখেন সেনাবাহিনী ছিল, পুলিশ সেনাবাহিনী যাই বলেন, গত 18 দিন ধরে যে এখানে তারা জড়ো হচ্ছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে, অন্যান্য জেলা থেকে সন্ত্রাসী নিয়ে আসছে, এই ব্যাপারটি প্রশাসনের কোনো না কোনোভাবে আমি মনে করি জানা উচিত ছিল, বা তাদের কাছে তথ্য থাকা উচিত ছিল। তথ্য আছে কি না আছে সেটা বড় কথা নয়, তারা এখানে মানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কীভাবে ব্যর্থ হয়েছে আপনি দেখেন, আগে যদি আমরা দেখতাম যে বিএনপি জামাত কোনো কর্মসূচি দিলেই আওয়ামী লীগের প্রশাসন তখন 1200 গ্রেপ্তার, 200 গ্রেপ্তার, আশেপাশে কাউকে থাকতে দেওয়া হতো না। অথচ আমরা দেখলাম গোপালগঞ্জের মতো একটা জায়গা তারা 1 সপ্তাহ ধরে হুমকি দিচ্ছে যে গোপালগঞ্জের মাটিতে এনসিপিকে ঢুকতে দেওয়া হবে না, অথচ এনসিপি শান্তিপূর্ণ সমাবেশ করতে যাচ্ছে, অথচ প্রশাসন এই সমস্ত যারা হুমকি দুমকি দিচ্ছে তাদের কাউকে গ্রেপ্তার করেনি, তল্লাশি করেনি, এবং সমাবেশের আশেপাশের স্থল থেকেও কাউকে আমি দেখি নাই একটু তল্লাশি করে এই নিরাপত্তা ব্যবস্থাটা নিশ্চিত করতে। তারা প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণে সর্বশেষ তাদের সাথেও সংঘর্ষটা বেঁধে গিয়েছে, তারা এটাকে খুব হালকাভাবে নিয়েছিল। আমি যতটুকু জেনেছি গোপালগঞ্জের এই সন্ত্রাসীরা একদম বংশপরম্পরা সন্ত্রাসী, এরা জিয়া রহমানের সাথেও এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছে। সর্বশেষ জিয়া রহমানও একটা সমাবেশ থেকে হেলিকপ্টার করে পরে খুলনা যেতে বাধ্য হয়েছে, এবং এরশাদ সাহেবের সাথে তো একই কাজ করেছে। সুতরাং এদের যে বংশ পরম্পরার যে মানে আপনার অসভ্যতা, বর্বরতা, এটা তাদের রক্তের মধ্যে। সুতরাং প্রশাসনের এই জিনিসটি অনেক আগ থেকে সতর্ক হওয়া উচিত ছিল। জি, আমি আসবো আপনার কাছে, বনি আপা আপনার কাছে আসতে চাই। মানে আমরা দেখলাম যে যদিও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনসিপির, যে তারা আসলে সেভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলেই আজকে হামলার শিকার হতে হলো এনসিপির নেতাকর্মীদেরকে। আপনার কাছে কি মনে হয়, মানে আর্মি পুলিশ সবাই তো চেষ্টা করেছে নিরাপত্তা নিশ্চিতের, আমরা দেখেছি ফুটেজ সেটি বলে, মানে রাজনৈতিক দল হিসাবে যখন মাঠে এক ধরনের কর্মসূচি দিয়ে সেটিকে মোকাবেলা করতে হয়, মানে আজকের যে পরিস্থিতি ছিল সেটি কি মাঠে থেকে মোকাবেলা করার মতো অবস্থা ছিল আজকে, নাকি আজকে সেই পরিস্থিতি ছিল না? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। আজকে 16ই জুলাই, এখন পর্যন্ত আজকের দিনটা আসলে আমরা এই ধরনের চিন্তা করিনি। আজকে একটা বছর যে শহীদ মুগ্ধ, শহীদ সাইদ মারা গিয়েছে, শহীদ ওয়াসিম, এই নিয়ে আজকের দিনটা আমাদের সব জায়গায়, যেমন আমি টকশোতে সকালবেলা, যেটা দুপুরবেলা আমি একটা টিভিতে গিয়েছি, সেইখানে একরকম অবস্থা ছিল। আজকে এখন আপনার এখানে কিন্তু একরকম অবস্থা, কথা বলার কথা ছিল কিন্তু অন্যরকম এক বছরের। সেটা না হয়ে এই যে জিঘাংসায় চলে যাওয়া, এটা জাতির জন্য দুঃখজনক, এবং প্রত্যেকটা কাজে সবারই কিছু না কিছু আপনার এখানে দায়বদ্ধতা আছে। এই কারণে যে আপনি দেখেন এই যাত্রাটার নাম কি, জুলাই পদযাত্রা এনসিপির। জুলাই পদযাত্রা ঠিক আছে, আর তারা কিন্তু আরও 30-29টা জেলায় বোধহয় গিয়েছে, খুব সুন্দরভাবেই আমরা দেখেছি। কোথাও কোথাও একটু হইচই হয়েছে, বাট হয়েছে ঠিকঠাক মতোই। সেই জায়গায় এইখানে গোপালগঞ্জ যাওয়াতে মার্চ টু গোপালগঞ্জ জিনিসটা কিন্তু ভিন্নতর অর্থবহ করে। অন্য জেলায় যদি আপনার জুলাই পদযাত্রা হয়, তাহলে এখানে মার্চ টু গোপালগঞ্জ জিনিসটা আমার কাছে নিরপেক্ষ লাগলো না। একটা জিনিস, যখন আমি কাউকে শত্রুপক্ষকে দমন করতে পেরেছি, এখন শত্রুপক্ষকে সরকার অ্যারেস্ট করে নাই, আইনের আওতায় আনে নাই, সরকার তাদেরকে নিরবিচ্ছিন্ন ছেড়ে দিয়েছে, তাদের অর্থকড়ি যা আছে কোনোটাই রাষ্ট্রীয়ভাবে ক্রোক করে নাই, তাহলে তারা তো সব দিক থেকেই তারা ওইখানে সচ্ছল সব জায়গায়, যেটা আমাদের নাই, অনেকের নাই, এনসিপিরও নাই। সেখানে তাদের সঙ্গে গেলে কি লাগবে? আমি সুন্দরবনে ঢুকবো, আমার হাতে কিছুই থাকবে না, আমি বাঘের সাথে বলেন, কুমিরের সাথে বলেন, আমি লড়াই করতে তো আমার মিনিমাম কিছু লাগবে। এবং ওখানে তার সিমটম আমি বলি, কিছুদিন আগে, কয়েক মাস আগে বিএনপির ওখানে যে আমাদের স্বেচ্ছাসেবক দলের যিনি ইলেকশন করে শেখ হাসিনার সাথে করতেও এর আগে, সে যখন যাচ্ছিল তার কিন্তু শান্তিপূর্ণ গাড়ি বহরে হামলা হয়েছে, এবং কি অবস্থা, একজন মারা গিয়েছে। ওদের হামলাটা এমন ছিল। সো দ্যাট এই জায়গাটায় আমি বলবো যে যখন নাম চেঞ্জ হয়ে যায় তখন একটা কাহিনী থাকে। আর বাজারে কিন্তু একটা জিনিস রটনা ছিল এরকম যে শেখ মুজিবের কবর অ্যাটাক হবে,
হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু বাজার কিন্তু এই ধরনের কথা বলছিল। তো সেই জায়গায় কিন্তু তারাও কিন্তু ফেরোসাস হয়ে গেছে বা তাদের ওইখানে যাওয়া। আমি আবারও বলছি এই কথাটা যে সরকারের উচিত ছিল তাদেরকে আইনের আওতায় আনা, সরকার আইনের আওতায় আনে না। সামনের কিছু আওয়ামীদেরকে আপনার পালিয়ে যেতে সহযোগিতা করে, যেটা সেনাপ্রধান বলেছিল যে আমার কাছে এতজন ছিল, আমি জীবনের নিরাপত্তায় রেখেছি, তারপরে কোথায় কি হয়েছে আমি জানি না। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে সরকারের জানা ছাড়া তো কেউ দেশ ছাড়তে পারে না। তাহলে সরকার কিন্তু কিছু লোককে আপনার ছেড়ে দিয়ে বাকি লোকদেরকে কি করেছে, আইনের আওতায় আনে নেয়। তাতে কি হয়েছে, এক জেলার লোক আরেক জেলায়, যেটা বিএনপি একটা সময় জীবন বাঁচানোর তাগিদে করতো, এখন তারা করছে। এবং তাদের নাকি ম্যাক্সিমাম মানুষগুলো আপনার গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে অনেক। তাহলে সেই জায়গায় একে তো নিজের এলাকা আছে, নিজের এলাকা এরশাদের যে অবস্থাটা আমি বলি, এরশাদ কিন্তু ওই যে 90-এ পড়ে গেল, তারপরে উঠতে পারে নাই, কিন্তু তার এলাকায় কিন্তু সে 5টা আসনে দাঁড়ালে 5টা আসনে পাশ করতো, 3টায় দাঁড়ালে 3টায় পাশ করতো। এটা হচ্ছে আঞ্চলিক নেতা তে পরিণত হয়েছিল। অঞ্চলের লোক জানে সে লোক খারাপ, কিন্তু তারপরে নিজেদের ছেলে। ঠিক একই অবস্থা এখানে হয়েছে। এইখানে যে বা যারা তাদেরকে এই যে এনসিপিকে উদ্বুদ্ধ করেছে যাওয়ার জন্য, এবং এইভাবে চিন্তা ভাবনা না করে তারা ওই জায়গায় আমি মনে করব যে ভুল করেছে এই জায়গাটায়। দ্বিতীয়ত তারা যাবে, তাদের ওই অবস্থানটা নিয়ে যাওয়া উচিত ছিল। আমি শত্রুর সঙ্গে মোকাবেলা করব, আমার কিন্তু যথাযোগ্য জিনিসের দরকার, সেটা থাকবে। আজকে তারা কিন্তু ওই এলাকার লোক কিন্তু জীবন মরণ পণ করে সামনে এগিয়ে এসছে। কিন্তু এখানে কি হলো, এনসিপি যেভাবে আসলো, 1 বছর আগের এনসিপি আর আজকের এনসিপির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তাকে ওইভাবে আসার চেয়ে আমি মনে করি যে বুক পেতে, এর আগেও 1 বছর আগে তারা বুক পেতে দাঁড়িয়েছিল, ঠিক আবু সাইদের মতো বুক পেতে দাঁড়ানো ভালো ছিল রাজনীতির। এটা রাজনীতির অপমৃত্যু বলে এটাকে। আমরা এটা চাই না। আমি মাঠ ছেড়ে যাওয়ার কথা বলছেন। হ্যাঁ, না এই যে চলে আসাটা, সামনে না দাঁড়িয়ে চলে আসাটা আরেকটা জিনিস। যে সেনাবাহিনী পুলিশ তারা কিন্তু নির্লিপ্ত দাঁড়িয়েছিল, তারা কিন্তু তাদের জন্য যে জিনিসটা প্রথমেই যেটা সলভ করতে পারতো সেটা তাদেরকে বাঁচিয়েছে। এটা যেমন সত্যি, সলভ করার চেষ্টা হয় নাই। অবশ্যই এটাও ঠিক, পুলিশের তো সেই ট্রমা কাটেই নাই 1 বছরে। পুলিশকে তো সেই সরকার সেই ট্রমা কাটানোর অবস্থায় রাখে নাই। আমি তাদের বিপক্ষে সেনাবাহিনী যখন অ্যাপ্রোচ করলো তখন তার সাথে পুলিশ এগিয়ে গেল, তখন পুলিশ গেল। তো পুলিশ যে গুটি কয় পুলিশ, তারা কিভাবে কি করবে? এই 1 বছর কি অনেকটা টাইম ছিল না যে পুলিশকে ট্রমাটাইজ থেকে বের করে আনা? পুলিশ জনগণের বন্ধু, এটা বারবার বুঝানো, বারবার প্রমাণ করা। আগে যা হয়েছে তুমিও করেছো, আমিও করেছি, মানে প্রশাসনকে শক্ত করে ফেলা যেন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। 3 দিনের সরকারবিহীন রাষ্ট্র আর এখনকার সরকার সহ রাষ্ট্র, দুটার মধ্যে কিন্তু আবারও বলছি আকাশ পাতাল ব্যবধান। তাহলে কেন এই জায়গাগুলো নিজের সমস্যাগুলো আগে মিটাতে হবে, তারপরে দেশের সমস্যার কথা চিন্তা করতে হবে। এই যে একজন ডাক্তার যদি ভুল করে একটা রোগী মারা যায়, একজন নেতা যদি ভুল করে একটা জাতি মারা যায়। তো আজকে যে ঘটনা ঘটেছে নেতাদের ভুলের জন্য জাতির আজকে এই অবস্থা হয়েছে। আমি আসবো আপনার কাছে, জাহিদ ভাই আপনার কাছে আসতে চাই। মানে আপা যেটি শুরুতে যেটি অ্যাড্রেস করছিলেন, মানে মার্চ টু গোপালগঞ্জ না হয়ে এটি যদি বাকি জেলাগুলোর মতো যদি সেটি মানে জুলাই পদযাত্রা হতো, তাহলে কি পরিস্থিতি আমরা ভিন্ন দেখতাম বলে মনে হয় গোপালগঞ্জে? আমার কাছে মনে হয় পরিস্থিতি খুব বেশি ভিন্ন হতো না। কারণটা হচ্ছে আওয়ামী লীগ বসেছিল এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য। তারা চেয়েছে এরা যাবে এবং গোলযোগ করবে। এবং আমি একটা কথা একটু বলতে চাই, এনসিপিতে যারা মূল নেতা তারা আমাদের যেইগুলা জুলাই অগাস্ট যে গণঅভ্যুত্থান তার সবচেয়ে সামনের সারিতে ছিলেন, এবং শেখ হাসিনা তীব্র বিদ্বেষ এদের প্রতি আছে। আমি শেখ হাসিনা যতবার বক্তৃতা করেছে আমি খেয়াল করেছি সমন্বয়কদেরকে খুঁজতে হবে, এমনকি সমন্বয়ক বিয়ে করেছে তার শ্বশুর বাড়ি খুঁজতে হবে। মানে সার্জিস আলমের বিয়ের কিছুদিন পর তার একটা অডিও এসছে, তাতে এরকম কথাও বলেছেন। সুতরাং এদের উপরে ক্ষোভ আছে, তাই তারা ক্ষোভটা উগরে দিত। কিন্তু আমি আপনার সাথে একেবারেই একমত, সেটা হচ্ছে মার্চ যখন বলেন খানিকটা উস্কানির মতো শোনায়। শুধু সেটা না, আমি আরও কিছু জিনিস যোগ করতে চাই। আমি গতকাল রাতে সোশ্যাল মিডিয়াতে দেখলাম রীতিমতো টুঙ্গিপাড়া ভেঙে দিতে হবে, এই আহ্বান অনেকে জানাচ্ছেন, এবং কেউ কেউ বলছেন এনসিপি রাজনৈতিক দল হিসাবে অসাধারণভাবে দাঁড়িয়ে যাবে যদি তারা এই কাজটা করতে পারে। সো বিভিন্ন লোকজনের যখন এই উস্কানিগুলো ছিল, আমি বলছি এটা এনসিপির পক্ষ থেকে করা হচ্ছে, কিন্তু তাদের সাথে বিভিন্ন রকম অ্যালাইন্ড অ্যাক্টিভিস্টরা এই আলাপগুলো করছিলেন, যারা তাদেরকে সমর্থন করেন। আমি দেখেছি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্টরা। ফলে ওখানে একটা টেনশন তৈরি হয়েছে।
না হলেও এই হামলা হওয়ার সম্ভাবনা যথেষ্ট ছিল। কিন্তু আমার কাছে যেটা খুব সারপ্রাইজিং লাগে, শিশির যেটা বলছেন যে সরকারের ব্যর্থতা, রাইটলি, শুধু সেটা না, গোয়েন্দা ব্যর্থতা। যেমন ধরুন আমি আজ সকালে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে বলছি এটার জন্য খুব বেশি বুদ্ধিশুদ্ধিও লাগে না, যে একটা কেওস হতে যাচ্ছে, এটা যে কেউ বলতে পারে। আমি ফান করে বলতাম বাংলাদেশে একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ আছে, মানে আমাদের সরকার কি একটা স্বাধীন গোপালগঞ্জ মেনে নিচ্ছে? কেন বলি, আপনি একটা ট্র্যাক রেকর্ড দেখুন যে 5 আগস্টের পর সেনাবাহিনীর গাড়িতে হামলা হয়েছে, বিএনপির একটা মিছিলে বিএনপির একজন নেতাকে হত্যা করা হয়েছিল, পুলিশের গাড়ি এবং থানায় হামলা হয়েছে লিফলেট বিতরণকে কেন্দ্র করে। সো তারা এগুলো করে যাচ্ছে, এগুলো তো আমরা দেখছি, জানছি। মনি আপা যেটা বললেন যে এখানে সব সন্ত্রাসী গিয়ে ওখানেই জমা আছে, এটাও আমরা বুঝতে পারি, কিন্তু সরকার ব্যবস্থা নেয়নি। এখন আমি পাল্টা প্রশ্ন যদি করি, এনসিপি একটা প্রস্তুতি ছাড়া কেন গেল সেই প্রশ্ন, আমি সেই প্রশ্নটাই আসছি। শুধু প্রস্তুতিও না, আমি মনে করি প্রস্তুতি আপনি কি নিতে যাবেন? একটা জেলার সব লোক যদি একত্র হয়, এবং আওয়ামী লীগ যারা করে, আমি এদেরকে আসলে জাহিদ ভাই, মানে গোপালগঞ্জে কি সবাই কি আওয়ামী লীগ? তা তো না, এনসিপি রয়েছে, জামাত রয়েছে, অন্য জেলার আসছে, অন্য জেলারা কিন্তু অনেক আগে থেকেই ওখানে আছে। ওখানে ওরা যেহেতু ঘোষণা ছিল, প্রস্তুতি ছিল, তারা দেখাতে চেয়েছেন। এখন প্রস্তুতি সরকারের বা প্রস্তুতি এই প্রেক্ষাপটে তারা যাবেন, এটাও তাদের ঠিক হয়েছে কিনা। এখন আমি যদি বলি যে এটা জেনে শুনে এটা করা হয়ে থাকতে পারে, এটা পরিকল্পিতভাবে এটা করা হয়ে থাকতে পারে, এটা কিন্তু একটা অল্টারনেটিভ ব্যাখ্যা হতে পারে। এই যে আমরা অ্যাপারেন্টলি মনে করছি যে তাদের এক ধরনের পেছনে সরে আসা, কিন্তু এনসিপি তো এভাবে একরকম অ্যাচিভ করতে পারে যে আমরা কিন্তু আওয়ামী লীগের সাথে কনফ্রন্টেশনে গেছি, এটা জনগণ দেখলো যে আওয়ামী লীগ আবার এত খারাপ। আবার জনাব হান্নান মাসুদ, তাদের গুরুত্বপূর্ণ একজন নেতা, মুহূর্ত না যেতে স্ট্যাটাস, আইন শৃঙ্খলার অবস্থা তো খারাপ মানলাম, আপনি ইন্টারিমের সমালোচনা করেন, এই যে একটা অব্যর্থ বাক্য, এর মধ্যে নির্বাচন কিভাবে হবে? মানে যাই ঘটুক না কেন। তো তার মানে কি আমরা এভাবে বলতে পারি যে জেনে শুনে বুঝে, ধরুন আপনি অনুমান করতে পারি গোপালগঞ্জে এটা হবে, সরকারের কত গোয়েন্দা সংস্থা আছে, তারা কি প্রেডিক্ট করতে পারে নাই? তারা পেরেছে, যদি পেরে তারা এটা হতে দেয়, কেন হতে দিয়েছে? তার মানে এই আলাপটা আসবে, একটা জেলার এই অবস্থা, থানায় হামলা হচ্ছে, এখনো এনসিপির অ্যালাইন্ড সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটিয়া থানা আক্রমণ করেছেন না, আবার বিএনপির লোকজন পাটগ্রামে থানা আক্রমণ করেছেন, সব একত্র করে আপনি থানায় আক্রমণ হয়, একটা জেলায় এই অবস্থা হয়েছে, নির্বাচন কিভাবে হবে? আমরা তো ওভাবেও দেখতে পারি ব্যাপারটা। আমরা যে মনে করছি যে এটা বোঝে নাই, বুঝে শুনে জেনে আপনি এটা করে থাকতে পারেন। আমি একটা অল্টারনেটিভ ব্যাখ্যা বলছি, আমি বলছি না যে এটাই ঘটেছে, বাট মেবি এটা একটা এক্সপ্লেনেশন। জি, শিশির আপনার কাছ থেকে জানতে চাই, এই যে যখন আমরা এই যে মার্চ টু গোপালগঞ্জ বলি, তখন কি এক ধরনের কি ভিন্ন ধরনের পার্সপেক্টিভ তৈরি হয় কি না, যে এটি সব জায়গায় যখন জুলাই পদযাত্রা, গোপালগঞ্জের ক্ষেত্রে কেন মার্চ টু গোপালগঞ্জ হলো? শুনবো শিশির, একটা বিরতি সময় হয়েছে, যে একটু বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশ্য। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। আমরা যাচ্ছি জনাবেদিন শিশিরের কাছে। শিশির, বিরতির আগে যে প্রসঙ্গটি এসেছিল, যখন মানে মার্চ টু গোপালগঞ্জ বলা হয়, তখন এক ধরনের উস্কানির মতো শোনায় কিনা, এবং সেই সঙ্গে আরেকটি বিষয় যে ওই যে বিভিন্ন সরাসরি এনসিপি নয়, কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা জাহিদ বাজির কথা বলছিলেন যে টঙ্গিপাড়া ভেঙে দিতে হবে, এই ধরনের যখন স্ট্যাটাস বা এই ধরনের যখন বক্তব্য আসতে থাকে, তখন সেই বিষয়গুলো কি এটিকে উস্কে দিয়েছে কিনা? এবং ওই সার্জিসের দুপুর আজকে স্ট্যাটাস ছিল, আপনার সাথে কথা হচ্ছিল সেটি নিয়ে, তিনি লিখেছিলেন, তার কিছু অংশ পড়ি: যদি বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। এমন একটি স্ট্যাটাস দেওয়ার পরও মানে একটি স্ট্যান্ড নেয়া, সেখান থেকে কেন পিছু হতে হলো? প্রথমত হচ্ছে আমরা পিছু তো হটিয়ে নেই, আমরা আমাদের সমাবেশ তো সফল করেছি। পরবর্তীতে আমরা যখন বিভিন্ন প্রশাসনের বাহিনীগুলো আমাদেরকে বললেন যে নিরাপত্তার জন্য জায়গাটা ত্যাগ করতে হবে, তখনই কিন্তু আমরা প্রশাসন সহযোগিতা নিয়ে আমরা বের হওয়ার চেষ্টা করছি। না হলে আমরা কিন্তু মানে ওই জায়গায় স্টে করছিলাম, প্রাথমিক পরিকল্পনা ছিল সেখানে স্ট্যান্ড করার, স্টে আমরা করছিলাম, এবং আমরা কিন্তু কয়েকবার ওদের সাথে মানে আপা যেটি বলছিলেন যদি মাঠ ছেড়ে যায় তাহলে রাজনীতি। আমরা কিন্তু প্রথমত হচ্ছে ওরা আমাদের স্টেজ দখল করে এবং স্টেজ আগুন ধরায়, তখন কিন্তু আমরা কিন্তু পাল্টা জনসমাগম নিয়ে আমরা স্টেজ দখল করি এবং আমরা সমাবেশটা সফল করি। সফল করার পরও আমরা কিন্তু স্টে করি। লাস্টে যখন তারা চতুর্দিক থেকে ঘিরে ফেলে, তখনও কিন্তু আমরা স্টে করি, দেখি ওরা কি করে। সর্বশেষ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে মূলত বলা হলো যে জায়গাটা ত্যাগ করা প্রয়োজন, এই জন্য তখন এই সিদ্ধান্তগুলো আর এই জিনিসটা হলো তো মার্চ টু গোপালগঞ্জ। আমি আসলে সেটাকে সেভাবে দেখি না। আপনি দেখেন আমাদের এই যে শব্দ বাক্য, এগুলো হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের মার্চ টু ঢাকা, এগুলো নতুন করে কোনো উস্কানি কিছু না, একদম আমাদের এগুলো বিপ্লবের ভাষা। জিনিসটা হচ্ছে আপনার আমাদের এটা ঘোষিত কর্মসূচি, এটা 1 মাস আগ থেকে আমরা এই কর্মসূচির পুরো
আপনি বলতে পারবেন যে কুমিল্লা কয় তারিখ কর্মসূচি, এটা আপনি 1 তারিখ থেকে জানেন। সেটা তো জুলাই হ্যাঁ, পদযাত্রা। এখন আমাদের এই যে মাস টু মানে গোপালগঞ্জ, এটাতে আমি মনে করি না কাউকে উস্কানি দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়নি আপনি দেখেন, আমরা কোথাও কোনো নেতা বলেনি যে আমরা এখানে যে বাকশালের নায়ক মহানায়ক শেখ মুজিবের কবরে আমরা এখানে ঘুরে দিতে যাচ্ছি। যদি আমরা ঘুরে দিতে যাই, আমাদের কখনো চিন্তা হয় আমরা এটা ঘোষণা দিয়ে যাব, এবং দলীয়ভাবে আমাদের দলীয় সুপ্রিম লিডাররা বলবেন যদি প্রয়োজন হয়, এবং আমরা যাতে বলেছি এই মুজিববাদের কবর রচনা করা হবে, তাহলে হয়তো আমাদের রাজনৈতিক পরিকল্পনা আরও অনেক কিছু আসবে। কিন্তু আমরা এইভাবে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমরা কখনো উস্কানি দিব না, কারণ আমরা একটা রাজনৈতিক দল। যদি উস্কানি আমরা দিতাম, তাহলে আমরা ওরা যেভাবে সরাসরি বন্দুক নিয়ে হামলা করেছে, গুলি করেছে আমাদের গাড়িতে, আমরা অন্তত পক্ষে একটা লাঠি নিয়ে হলেও তো যেতে পারতাম। আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে গিয়েছি এবং রাজনৈতিকভাবে গিয়েছি। তো আমরা মনে করি আমরা কোনো উস্কানি দিই নাই। আমাদের আহ্বায়কের সদস্য সচিবের কারো বক্তব্যে আপনি কোনো ধরনের আজকে যে স্টেজে বক্তব্য দিয়েছে, স্পষ্ট বলেছে আমরা গোপালগঞ্জের মানুষকে উদ্ধার করতে এসেছি আওয়ামী সন্ত্রাসীদের থেকে, এই নাৎসি সন্ত্রাসীদের থেকে, এই মুজিববাদী সন্ত্রাসীদের থেকে, এবং বলা হয়েছে মুজিববাদ মুর্দাবাদ। এখানে গোপালগঞ্জের সাধারণ জনগণের সাথে তো আমাদের বিরোধ নেই, কারণ তাদেরকে তো জিম্মি করছে এই 53 বছর ধরে, বা আপনি যদি বলেন 1949 থেকে এই যে মুজিববাদীরা। তো আমাদের উদ্দেশ্য তো একদম স্পষ্ট, আমরা এখানে রাজনীতি করতে গিয়েছি। গোপালগঞ্জের মানুষ যারা মুজিববাদ দ্বারা নিপীড়িত নিষ্পেষিত সাধারণ জনগণ ভোটার, তাদেরকে তো আমাদের লাগবে, আমরা তো তাদের সাথে বিরোধ নাই। হ্যাঁ, যদি কেউ এখানে মুজিববাদ কায়েম করতে চায়, যে শেখ মুজিবের মানে এখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না, শেখ মুজিবের মানে কবরস্থ কাউকে যেতে দেওয়া হবে না, তাহলে তো রাজনৈতিকভাবে অনেক কিছুই হবে। আরেকটি প্রশ্ন কিন্তু আপার পক্ষ থেকে ছিল, সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া মানে কেন? প্রস্তুতি বলতে আমাদের আসলে প্রস্তুতিটা কি, রাজনৈতিক দলের প্রস্তুতিটা কি হতে পারে? এখন আমরা কি ওদের মতোই কি বন্দুক নিয়ে যাব, লাঠিচোটা নিয়ে যাব, নাকি অন্যভাবে যাব? আমরা যে প্রস্তুতিটা নিয়েছিলাম, আমরা সমাবেশ করব। আমাদের আগেরও একটা ধারণা ছিল যে এখানে ওরা হয়তো কেওয়াজ করবে, কিন্তু আমরা কখনো ভাবি নাই ওরা এভাবে এসে সশস্ত্র একদম জঙ্গি সংগঠনগুলো মতো হামলা করবে, যেটা শ্রীলঙ্কা তামিল টাইগারদের মতো এটা খুব সহজ সরল বিষয়টা, আসলে এটা বোঝাটা খুব কঠিন নয়। আমরা ভেবেছি হয়তো তারা এটা কি করবে, অনুমেয় ছিল না, খুব সহজ অনুমেয় কি নয়? আমাদের ধরেন ওদের যে প্রস্তুতি, ওদের যে কার্যকলাপ, আমরা তো প্রশাসনের পক্ষ থেকেও কিছু পাইনি। আমরা মনে করলাম তো প্রশাসন আমাদের কিছু জানাই না, মনে হয় স্বাভাবিকভাবে আমরা করতে পারবো, হালকা কিছু মানে ওরা আশেপাশের অলিগলিতে একটু বিক্ষোভ টিক্ষোভ করবে এরকম কিছু, কিন্তু প্রশাসনও তো কিছু জানাই নাই, এবং আমরা এটা ধারণারও বাইরে একটা ঘটনা ঘটেছে। তো আমরা মনে করি এটা প্রশাসনের ভুল হয়েছে, কারণ এখানে যুবদলের যে কেন্দ্রীয় যে নেতা ছিলেন দিদার, ওকে পিটিয়ে হত্যা করেছে, তারপরে প্রশাসন এখানে মানে ভূমিকা নেয়। আচ্ছা শিশির, আরেকটি প্রশ্ন একটু করতে চাই। উমামা ফাতেমা আপনাদের সহযোদ্ধা, তার একটি স্ট্যাটাস আজকে তিনি দিয়েছেন, একটু পড়তে চাই। জুলাই থেকে জুলাই আসতেই রাজনৈতিক ঐক্যবদ্ধতা নাই হয়ে গেছে। নিজেদের রাজনৈতিক এজেন্ডায় বিভক্ত না হয়ে জুলাইয়ের সকল শক্তিকে মিনিমাম জায়গায় ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করলে গোপালগঞ্জে যাওয়ার জন্য পুলিশ প্রোটেকশনের প্রয়োজন হতো না। আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের। আশা করি এই হামলা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ করার বিষয়ে মনোযোগ দেবেন। মানে ঐক্যবদ্ধ থাকলে পুলিশ প্রোটেকশনের দরকার হতো না, এটি আপনি মনে করেন? আমি মনে করি উনি যে জিনিসটা বললেন যে আমাদের মধ্যে বিভেদ হয়েছে, আমি মনে করি না, আমাদের মধ্যে তেমন কোনো বিভেদ হয় নাই। আপনি বিএনপি, জামাত, এনসিপি বা আদার্স যে পার্টিগুলোর মধ্যে আছে, তাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু যুদ্ধ হচ্ছে না। যেটা আওয়ামী লীগ আমাদের সাথে যুদ্ধ করছে, আমরা আওয়ামী লীগের সাথে লড়াই করে দেশ স্বাধীন করেছি, দ্বিতীয়বার স্বাধীন করেছি। আমাদের এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে রাজনৈতিক প্রতিযোগিতা হচ্ছে, এটা হচ্ছে পলিটিক্স, এই প্রতিযোগিতা হওয়াটা। এবং আমি মনে করি যে এই প্রতিযোগিতা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, একজন আরেকজনের থেকেও বেটার বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করছি। বিএনপি চাচ্ছে আমাদের থেকেও আরও বেটার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, আমরা চাচ্ছি বিএনপি থেকেও আরও বেটার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। এর জন্য তর্ক বিতর্ক হচ্ছে, এটা কোনো আমি মনে করি না রাজনীতির জন্য এটা খুব খারাপ কিছু, এবং এতটুকু তর্ক থাকা উচিত। কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করেছে, আওয়ামী লীগ তো আমাদের সাথে একদম জঙ্গি সংগঠনের মতো আচরণ করছে। ওদের সাথে তো আমাদের কখনো রাজনীতি হয় নাই, আমরা সরাসরি ওদের সাথে লড়াই করে ওদেরকে পরাজিত করেছি, এবং আমরা যুদ্ধই করছি। এবং আপনি ওদের সাথে তো রাজনীতি পরিবেশ আছে, উমামা যেটা বললেন যে পুলিশ প্রোটেকশন, আপনি তো এখন যদি ওদের সাথে যদি ওদের মতো ভাষা ব্যবহার করেন, তাহলে তো আমরা ওদের মতো প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমি আসবো আবার আপনার কাছে, মনিয়াপা আপনার কাছে আসতে চাই। মানে এই যে কথা বলা হচ্ছে যে ঐক্যবদ্ধ থাকলে পুলিশি প্রোটেকশনের প্রয়োজন হতো না, আপনিও বলছিলেন যে একটি জায়গায় যাওয়ার আগে আসলে সেই প্রস্তুতির ধরে রেখে যাওয়ার বিষয় রয়েছে। আমরা তো এটিও জানি যে আসলে একটি পলিটিক্যাল পার্টি তো দেশের সব আসনে সব জায়গায় ভোটে জিতবে না, সমান ভোটার সংখ্যক সমর্থন তার থাকবে না। তো যেখানে তার সমর্থন কম, ভোটার কম, সংখ্যা রয়েছে, সেসব জায়গায় প্রচার প্রচারণার কৌশল কেমন হওয়া উচিত? আমি আপনাকে একটা কথা বলি, যেটা ডাক্তার জাহিদ বললেন যে এই জায়গাটায় তারা মানে ওই যেভাবে গিয়েছে সেই জায়গাটায়, আমি আবারও বলছি নির্বাচনের জন্য না, এই যে অপ্রস্তুতি নিয়ে ওই ডক্টর জাহিদ যেটা বললেন যে
মাজার নিয়ে, শেখ মুজিবের কবরস্থান নিয়ে যে কথাটা হচ্ছিল, এটাই কিন্তু স্বাভাবিক, সত্য কথা। আমরা কিন্তু 8-10 দিন আগে থেকে এরকম শুনছিলাম, এবং এও শুনছিলাম যে শেখ মুজিবের কবর ভাঙার পরে নেক্সট কবর ভাঙবে তারা শহীদ জিয়াউর রহমানের কবর। কত বড় দুর্ধর্ষ কথা। আমি আপনার সময় বলবেন প্লিজ, আমি নাম ধরে বলছি না। এই ধরনের কথাগুলো ছড়ছে বাজারে, আমি বাজারের কথা বলছি। এবং বাজারের কথাটা কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশের মতো জায়গায় বাজারের কথা কিন্তু ফেলে দেওয়ার না। যদি তাই ফেলে দিত, তাহলে মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো, যে মারা গেল সেও আমার দলের, যে মারল সেও, এবং কি নিয়ে তাদের মধ্যে ব্যবসা ছিল, পুরানা ব্যবসা, এবং এটা একান্তই তাদের ব্যক্তিগত জায়গা নিয়ে, এবং যেভাবে মেরেছে অত্যন্ত ভয়ঙ্কর, জঘন্যতর। ডিএমপি পরিষ্কার করেছে আপনাদের চাঁদাবাজি নয়, চোরাই বৈদ্যুতিক তারের কারণে যে দ্বন্দ্ব সেটা নিয়ে এই যে জঘন্যতর জায়গায় আমরা স্বীকার করছি, সেই জায়গায় বিচার হবে। বিচার কে করবে? সরকার করবে, রাষ্ট্রপ্রধান করবে, নির্বাহী প্রধান করবে, এবং পুলিশ সরকারের সমস্ত হ্যান্ডস করবে। সেটা না করে আমরা যদি স্লোগান দিই, তাহলে আমরা কি করব? ওই যে মারা গেছে তার পক্ষ নিয়ে স্লোগান দিলে তার পক্ষে তার বিপক্ষের লোকের নাম বলবো, আর পাশাপাশি সরকারের নাম বলবো। পৃথিবীতে বা বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে এটাই কিন্তু হচ্ছে, সে সরকার জবাব দাও, এটাই তো হয়। সেইখানে তারেক রহমান সাহেব থাকে লন্ডনে কতদিন আগে, তার নামে যে জঘন্যতর কথা বলা হচ্ছে, এরপরে কি বলতে পারে আমার ছোট ভাইরা যে আমরা সব ঠিক আছি, আমাদের সঙ্গে ওরকম কোনো দ্বন্দ্ব নাই? যে জঘন্যতর কথাগুলো, বুয়েটের মতো একটা জায়গা, এখানে নাকি সবচেয়ে ব্রিলিয়ান্ট মেয়েরা পড়ে, সেইখান থেকে যে স্লোগান আসছে, আমি ছাত্র রাজনীতি করে এই পর্যন্ত আসা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আমলেও আমি এত জঘন্যতর, এত নিম্নমানের, এত অরুচিকর স্লোগান আমি দেখি না। আমি স্লোগান মুখস্থ করার লোক, আমি নিজে স্লোগান দেওয়ার মানুষ। আমি এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শেষ দিকে আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেই স্লোগান দেওয়া মানুষ। আমি বলছি আমরা শেখ হাসিনার কত হায়না, আপনার স্বৈরাচার, আপনার কি মাফিয়া, আমরা কত কিছু বলি নাকি? তার সময় বলছি, এখন যে বলছি তা না, তাতে আমাদের অনেক সমস্যা হয়েছে। কিন্তু এই স্লোগানের পরে ছাত্রলীগ কিন্তু এই ধরনের বাজে কথা বলে নাই। আমরা অবাক হয়ে যাই, এই সন্তানরা আমরা পেটে ধরেছি, আমার মতো কোনো না কোনো মা তো পেটে ধরেছে। সে এই সন্তানরা যারা রাষ্ট্র চালাবে, যারা রাষ্ট্র চালায়, তারা এত জঘন্য কথা কিভাবে বলে? এত জঘন্য কথা কিভাবে মুখ থেকে আসে? এরা কি রাষ্ট্র চালাবে? আজকের সন্তান যদি আগামী দিনে রাষ্ট্রনায়ক হয়, এই রাষ্ট্রনায়ক আমরা চাই? এরপরে যদি আপনি বলেন যে আমরা তো মিলে আছি, আমাদের সামান্য কিছু সমস্যা হয়েছে, আমাদের একজন জাতীয় নেতা বলেছেন কি, এনসিপির জন্য দরজা খোলা আছে। আমরা কিন্তু তাদেরকে ছোট ভাই ছোট বোনের মতো দেখি। অনুজ, দরজা খোলা আছে, তার বিনিময়ে কি শুনেছে? 2-3টা সিটের জন্য কি আমরা লিয়াজু করতে যাব? এগুলো কিন্তু জামাতের সঙ্গে আমাদের কিন্তু জমি জমা নিয়ে ঝগড়াঝাটি নাই। ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে জামাত হঠাৎ করে বলা নাই করা নাই, বিনা মেঘে বজ্রপাতের মতো বলে ফেললো। কি বলল যে এক জালিম গিয়েছে আরেক জালিমের কে আনার জন্য। এই কথাটা কিন্তু অনেকগুলো অর্থ আপনার সামনে এনে দেয়, যে আপনি আমাকে কি করবেন, সকালে সূর্য দেখলেই বোঝা যায় আমার দিনটা কেমন যাবে। আজকে এই আপনার এই এনসিপির এত বড় গোহারা হাঁটতে হয় না। আজকে ওদের রিয়ালাইজেশনের সময় জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল এবং বিএনপি ওই সময়টা কি করেছিল, এরা তো সব সামনের কাতারে হারিয়ে গিয়েছিল, মুসলেখা দিয়েছিল। যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা মারা গেছে, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, তারা মেন আপনার যদি বলি আমি যোদ্ধা। উমামা যে কথাটা বলেছে আমি তার সাথে একমত। আমি একমত এই জন্যই যে শুধুমাত্র নিজেদের কামড়াকামড়ির জন্য। সেনাপ্রধান যে কথাটা বলেছে, আমরা যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করি আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াবে। এই জায়গাতে আমি একমত। আজকে তারা দেখছেন যে সার্বভৌমত্ব, একটা মৃত্যু লাখো মৃত্যুর কিন্তু কোনো, প্রত্যেকের একই কষ্ট হয়। পাথর ছুঁড়ে মারলেও যে কষ্ট হয়, গলা টিপে মারলে একই কষ্ট হয়। সারা রাত বিশ্ববিদ্যালয়ে খাওয়ায় রাইতে যে মারছে রাতভর, ওই মৃত্যুটা একই কষ্ট হয়েছে বা আরো বেশি কষ্ট হয়েছে। সেটার যদি একটার যদি বিচার করতো, যদি এই এনসিপিরা সহ জামাত সহ যদি বলতো এই সরকারের কাছে আমরা বিচার চাই, তাহলে কিন্তু এত মবের সৃষ্টি হতো না। যে মবের পুলিশের নথি থেকে জানা যায় যে 10 মাসে, সেপ্টেম্বর 24 থেকে জুন 25, এই 10 মাসে আপনার খুন হয়েছে 3554 জন, পুলিশের নথি। তারপরে আপনার নারী ও শিশু নির্যাতন হয়েছে 12726টা,
ধর্ষণ হয়েছে 4105টা, এরকম অনেক কিছু অনেকগুলো হয়েছে। এই জিনিসগুলো তো হয় না, তাহলে আমি কিভাবে এই সরকারকে আমি সফলতার একটু ডক্টর প্রতীক বলবো? জাহিদের কাছে আমরা একটু যাই। এখানে কি তাহলে ঐক্যের সংকটই দেখছেন জাহিদ ভাই এই জায়গাটাতে? ঐক্যের সংকট তো আছেই। মানে শিশির যেভাবে বলছেন যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, দ্বিমত এগুলো গণতন্ত্রে থাকে, এগুলো হলে ভালো ছিল, কিন্তু রিসেন্ট টাইমসে আসলে যেভাবে বক্তব্য আসছে এটা সংঘাত বা অনেক ক্ষেত্রে শত্রুতার পর্যায়ে চলে যাচ্ছে। যেমন ধরলাম একটা উদাহরণ দিই, খালি এনসিপি না, পাথর দিয়ে একজনকে মারলো, বিভৎস কথা। একজন উপদেষ্টা চেয়ারে বসে বলছেন প্রস্তর যুগে স্বাগতম, মানে উনি খুশি হয়েছেন মনে হলো, উনি একটা লাশ পেয়েছেন, তো উনি তো সরকার, উনি তো এনসিপি না। উনি তো অনুরাগ বিরাগের হ্যাঁ, বশবর্তী থেকে এই হত্যাকাণ্ড নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলো বিএনপিকে ঘায়েল করতে চাইবে, ঠিক আছে। যে উপদেষ্টা বলছেন বসে বসে না, আমরা আসলে আমি মনে করি ওনারা আসলে এনসিপি, আমরা দেখবো কোনো একদিন ওনারা এনসিপিতে আসছে, আমি আগে অগ্রিম বলে রাখলাম, আমরা মিলিয়ে নিতে পারি। জনাব নাহিদ ইসলাম তো হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে মনে হয় না আমি রাজনৈতিক দলে যাব, আমরা বহুদিন থেকে জানি উনি এনসিপির হাল ধরছেন। তো খেয়াল করি আমরা এই পর্যায়ে চলে গেছে, অথচ উনি এটা চিন্তা করছেন না এই প্রস্তর যুগে দেশ যদি যায়, এই 1 বছর ওনারা ক্ষমতায় আছেন, সেখান থেকে এই অবস্থা হয়েছে। সো তার আসলে মাঠের মধ্যে মিছিল হয় বিএনপির বিরুদ্ধে, মিছিল হবে সরকারের বিরুদ্ধে, ইজন্ট ইট? আমি বিএনপির সমালোচনা করতে হবে, দ্যাটস ফাইন। অসংখ্য মিছিল হয়েছে বিভিন্ন জায়গায় এবং স্লোগানগুলো হয়েছে, সরকারের বিরুদ্ধে কোনো কথা নেই। কেন? ব্যর্থতা কার? এটা কি বিএনপির সরকার? যদি বিএনপি সরকার থাকে তাহলে বিএনপির বিরুদ্ধে হবে। আওয়ামী লীগের সময় যদি হত্যাকাণ্ড হতো আমরা কার বিরুদ্ধে মিছিল করতাম, কার পদত্যাগ চাইতাম? স্বরাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টার। তাহলে আপনি খেয়াল করুন একটা প্লট তৈরি হচ্ছে। তার চাইতে বড় কথা যেটা, সংঘাতটা এখন অনেক মেজর জায়গায় চলে যাচ্ছে। কারণ হলো আমি যেটা দেখি দূর থেকে, বিএনপি ইলেকশন চায়, তার নিজস্ব কিছু চিন্তা আছে। অনেকে শুধু বিএনপি করার বাইরেও অনেক মানুষ মনে করেন নির্বাচনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাওয়া উচিত। ঠিক ওই জায়গাতেই এনসিপি তো প্রকাশ্যে আইনশৃঙ্খলার এখানে যোগ করি, এনসিপি কিন্তু এই প্লটটা অনেক আগে থেকে তৈরি করছে। আপনার নিশ্চয় মনে আছে জনাব নাহিদ ইসলাম মার্চ মাসে রয়টার্স এবং এএফপির সাথে ইন্টারভিউতে বলেছিল, তখন ডিসেম্বরের ইলেকশন নিয়ে আলাপ হচ্ছিল, যে ডিসেম্বরে ইলেকশন হওয়ার পরিস্থিতি নেই রক্ষার আইনশৃঙ্খলার পরিস্থিতির কারণে। তো ফেব্রুয়ারি তো 2 মাস পরে। তাহলে এখন যদি এগুলো দেখান আপনি আগে থেকে কিন্তু প্লট করছেন মার্চে, আইন শৃঙ্খলার অবস্থা তো ভালো না। এখন বিএনপির সাথে সংঘাত কোথায়? বিএনপি ইলেকশন ডিসেম্বর থেকে শুরু ফেব্রুয়ারি পর্যন্ত চায়, ওনারা চান এটাকে অনেক পিছিয়ে নেয়ার। এবং সমস্যা শুধু পিছিয়ে নেয়া না, আলাপ আছে জুন না, এটাকে আরো বহু পিছিয়ে নেওয়ার চেষ্টা হবে। ফলে এই সংঘাতটা আসলে ওইটা হলো মূল রোগ। সংঘাতটা এখন ওইটার কারণে এসে হাজির হয়েছে। জামায়াতও ইলেকশন পিছিয়ে ফেলতে চায়। পাটগ্রামের ঘটনার পর খুব মজার ব্যাপার, জামাতের আমির ওটাকে দেখিয়ে উল্লেখ করে বলছেন যে দেশে কিভাবে নির্বাচন হবে। অথচ আবার পটিয়ারটা বলে নাই। পটিয়ারটাও তো আবার এনসিপির, এবং ওখানে এনসিপি না, এইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যদিও সেখানে এনসিপির নেতা গিয়েছেন এবং পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন, তো উনি আবার ওটার ঘোষণা করছেন না। ফলে জামাতের কাছ থেকেও কিন্তু এই আইন শৃঙ্খলা রিলেটেড ন্যারেটিভ বাজারে ছাড়া হচ্ছে। ফলে বিএনপির সাথে এই সংঘাতটা তৈরি হয়েছে এবং এই অনৈক্যই এখন আসলে বিপদ বাড়াচ্ছে। শিওর আমাদের একটি বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসি। শিশির কাছ থেকে নিশ্চয়ই শুনবো এই বিষয়ে। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছে, বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। শিশির, আপনার কাছে আসতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, একটি জেলা যখন আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তখন সারা দেশে নির্বাচন কি করে হবে? মানে এই ধরনের এক ধরনের ন্যারেটিভ তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা, ষড়যন্ত্র, তার জবাবে আপনাদের বক্তব্য কি? আমরা মনে করি যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র চলতেছে। যেই ষড়যন্ত্রকারীরা মূলত হচ্ছে যারা বিচার এবং সংস্কার চায় না। এই ষড়যন্ত্র এক জায়গা থেকে হচ্ছে না। আপনি দেখেন আজকে যে গোপালগঞ্জের হামলা, এটা হচ্ছে সংস্কার না করার একটা ধরন। আপনি 5 আগস্টের পরে পুলিশ লীগ, আমলা লীগ, তারপরে হচ্ছে আপনার মিডিয়া লীগ, আপনি বিচারক এবং বিচারপতি লীগ, বুদ্ধিজীবী লীগ, কোনো লীগ কি আপনার কোনো শাস্তির আওতায় আসছে তাদের বিগত যে ফৌজদারি অপরাধের জন্য? কোনো লীগ কি আপনি গ্রেপ্তার করেন নাই, শাস্তির আওতায় নিয়ে আসেন নাই, এবং তার উপরে সে যে মানুষের উপরে জুলুম করছে তার জন্য তার পানিশমেন্ট পাইতে হয় নাই। এই যে সংস্কার বাধা দিল একটা পক্ষ, তারাই হচ্ছে এই সংস্কার বিরোধী। আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন, আমরা আমাদের যে আহ্বায়ক এবং দল স্পষ্ট ঘোষণা করেছে আমরা নির্বাচন চাই, এবং আমাদের যে দাবি যে বিএনপি বা আরও কিছু বিএনপির সমমনা কিছু দল, বিএনপির সাথে যারা 28 অক্টোবর পর্যন্ত আন্দোলন করেছে, তারা একটু প্রশ্নটাই করি, সেটা যে কোশ্চেনটা করছি আমি জাহিদের প্রশ্নই আসতেছি, আপনার প্রশ্ন করা লাগবে না। ওনারা তো ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, আমরা তো চাচ্ছি আরো 2 সপ্তাহ আগাই দোক। বিএনপি যদি আমাদের গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে চায়,
আসেন না আমরা আরো ডিসেম্বরের আগে নির্বাচনটা করি, কই বিএনপি তো চাচ্ছে না, মানে NCP বরং চাচ্ছে, BNP যাতে তাই করতে আমি হবে। শেষ করি, বরং মজার ব্যাপার কি জানেন, বিএনপি এবং আরেকটি অংশ যারা সংস্কারে বাধা দেয়, যারা ওই যে যুবলীগ নেতা চুপ্পুকে অপসারণ করতে দেয় নাই, এবং আমাদের বিভিন্ন বাহিনীতে যারা মানে সরাসরি মানুষের জান কবজ করছে তাদেরকেও গ্রেপ্তার করতে দেয় নাই, চাকরিচ্যুত করতে দেয় নাই, ওই সমস্ত একটা গ্রুপ তারা এবং নির্বাচন কমিশন তারা চাচ্ছে কোনো বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, শুধু একটা নির্বাচন হবে, ক্ষমতা হস্তান্তর নির্বাচন। তারা স্থানীয় সরকার নির্বাচন করবে না, তারা উপজেলা নির্বাচন করবে না, পৌর নির্বাচন করবে না, সিটি কর্পোরেশন নির্বাচন করবে না, তারা গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে করবে না। আমরা বললাম যে ভাই আরো 1 মাস আগায় দিই নির্বাচনটা, গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে করি, না সেটাও করবে না, শুধু একটা নির্বাচন করবে, ক্ষমতা হস্তান্তর নির্বাচন। তারা কোনো নির্বাচনে চায় না বাংলাদেশে, মূলত তারা চায় এই যে পুরাতন ফেসিস্ট কাঠামো এটাকে বহাল রেখে এদের মিডিয়া লীগ, মানে তারপরে হচ্ছে আপনার এই পুলিশ লীগ, আমলা লীগ, ডিসি লীগ, তারপরে হচ্ছে বিভিন্ন বাহিনী লীগ, এগুলোকে বহাল রেখে এগুলো সংস্কার না করে শুধু ক্ষমতা হস্তান্তর করতে। আমরা বলেছি না, শুধু এখানে ফেসিস্ট পতন হয়েছে, ফেসিস্ট কাঠামোর কোনো বিন্দু মাত্র পতন হয় নাই, এগুলো ভেঙে চুরমাচুর করে দিতে হবে। সে জায়গায় তো আমাদের তাদের সাথে বিরোধ, আমাদের তো নির্বাচন ডেট নিয়ে তাদের সাথে বিরোধ নাই, কই তারা তো এগুলো রাজি হচ্ছে না, তাদের থেকে 1 মাস আগে নির্বাচন চাইবো, তারা সৎসাহস আছে যে গণপরিষদ নির্বাচন এবং আপনার এই সংসদ নির্বাচন একসাথে হোক, কই নিচ্ছে না তো দাবি, কোনোটাই নিচ্ছে না, শুধু একটা নির্বাচন চাই যেটাতে তারা মানে ক্ষমতা হস্তান্তরটা সহজ হবে, এবং ওই ফেসিস্ট কাঠামোর মাধ্যমে তারা একটা 111 ঘটিয়ে আবার দ্বিতীয় 111 ওই 2009 সালে যে 111টা ঘটালো, যা মানে ইন্ডিয়ান বন্দী আর্মি এবং ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে ঠিক একই কাজে আবার চেষ্টা করছে, আবার একটা 111 মতো করে, শুধুমাত্র একটি ক্ষমতা হস্তান্তর নির্বাচন। এখন আপনারা যদি বলেন যে এনসিপি নির্বাচন চায় না, কিভাবে চায় না? এনসিপি বারবার বলছে যে আপনাদের থেকেও আমরা আগে নির্বাচন চাই, আপনারা আসেন না, এই নির্বাচনটা করেন। 2 বছর এই ইন্টারিম গভর্নমেন্টকে 2 বছর সময় দেওয়া হচ্ছে, প্রায় 1.5 বছরের মধ্যে ইন্টারিম গভর্নমেন্টকে স্থানীয় সরকার নির্বাচন করতে পারতো না, আপনার উপজেলা পরিষদ নির্বাচন করতে পারতো না? অবশ্যই করতে পারতো, তাদেরকে করতে দেওয়া হয় নাই। এবং এই ইসিকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে, সে তো একটি এখন তো আমরা অনেকেই বলতে হচ্ছে যে সে এখন তো একটি দলের দপ্তর সম্পাদকের মতন তার ভূমিকা, সে শুধু একটা নির্বাচন করবে, সে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তার এই যে তার কথাবার্তা, এটা তো তাহলে 2 বছর আপনি একটা নির্বাচন করতে পারবেন, এরপরে কি করবেন? এরপর আপনি সব পারবেন, এখন একটাও পারবেন না, পরবর্তী 2 বছর আপনি কি নির্বাচন জাহিদ ভাই যোগ করতে আমি একটু নিচ থেকে ফ্লোর নেই, মনি আপার সিরিয়াল তার আগে। মানে জনাব শিশির, আমি আপনাকে অনুরোধ করবো একটু ভালো মতো একটু ব্যাপারটা বোঝা দরকার। আমাদের নির্বাচন কমিশনের স্থানীয় সংসদ সরকারের নির্বাচন করার কোনো এখতিয়ার সংবিধানে নাই, ফুল স্টপ। নির্বাচন কমিশন 2টা নির্বাচন করার এখতিয়ার আছে, যে কেউ পড়ে দেখতে পারেন সংবিধানে, সেটা হচ্ছে একটা রাষ্ট্রপতি নির্বাচন আর একটা সংসদ নির্বাচন, সেটা সে নিজে করতে পারে, সে নিজের পারে। অন্যান্য নির্বাচন যদি সরকার কোনো আইন দ্বারা নির্ধারণ করে তাহলে করবে। স্থানীয় সরকার নির্বাচন করতে যদি হয়, আর এবার সংসদ নির্বাচনও পারবে না, কারণ আমরা কনস্টিটিউশনের বাইরে চলে গেছি, 3 মাসের মধ্যে তো নির্বাচন হয় নাই, সুতরাং এটাও সরকারকে ডিসাইড করতে হবে। আমরা দেখছি না ডক্টর ইউনূস বলতেছে ফেব্রুয়ারিতে হবে না, এপ্রিলে হবে না, জুনে হবে, নির্বাচন কমিশন একবারও বলেছে? বলে নাই। আর স্থানীয় সরকারের কোনো এখতিয়ারই তার নাই, আই রিপিট। তার মানে যদি কাউকে ধরতে হয়, মজার ব্যাপার, এনসিপি কিন্তু নির্বাচন কমিশন একবার ঘেরাও করতে গিয়েছিল, লোকজন হয় নাই খুব একটা, সেটা অন্য আলোচনা। ওনাদের উচিত ছিল যমুনায় যাওয়া, ডক্টর ইউনূসকে চাপ দেওয়া যে আপনি কেন স্থানীয় সরকার নির্বাচন করছেন না। এনসিপির কাছ থেকে কিন্তু আমরা বেটার পলিটিক্স আশা করি, আন্ডারস্ট্যান্ড করা যায়, পড়াশোনা করেছেন তারা, জেনে শুনে বলছেন। আবারও বলছি, যমুনা করা দরকার ছিল। খেয়াল করবেন, নির্বাচন কমিশনের আলাপটা আনছেন তারা আবার এই প্রতীক নিয়ে, এটা নিয়ে, নানান কিছু নিয়ে। আমার কাছে এটা শেখ হাসিনার মতো কথা লাগে, একদম সরাসরি বলছি। কেন জানেন? ওনারা অনেক ছোট ছিলেন, ওনাদের সেই বয়সও হয়নি। আমি অন্তত আমার একটা অ্যাক্টিভিজমের বয়স হচ্ছে 11 সাল থেকে, মুনিয়াপার আরও আগে থেকে করেন। 11 হচ্ছে শেখ হাসিনা 15 সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেন। সেদিনই আমরা বুঝতে পেরেছি শেখ হাসিনা শয়তানি করবে, একদম সোজা সাপটা। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং। ব্লগে, তারপরে কলাম, টিভি, নিজের করে শুরু করেছি। যখনই আমরা তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলতাম, শেখ হাসিনা বলতো নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন কনস্টিটিউশনে যদি দেখেন তারাই নির্বাচন। ভুল না, বাংলাদেশে 120 থেকে 126 পর্যন্ত যদি পড়েন, আমাদের নির্বাচন কমিশনের অসীম ক্ষমতা। সো আমাদেরকে উনি এটা বলতেন, তো নির্বাচনকে আমি সরকার করি নাকি? নির্বাচন করে নির্বাচন কমিশন, আমি একটা আইন করে সুন্দর মতো নির্বাচন কমিশন বানিয়ে দেবো, তারাই নির্বাচন করবে। আমরা কি মানছিলাম সেই কথা? এই যে চুরি ডাকাতি হয়েছে, আমরা কাকে ব্লেম করেছি? সিইসি গুলাকে বা কমিশনকে ব্লেম করি, কিন্তু মূল ব্লেম কাকে করেছি? ভোট ডাকাতি কে করেছে বলি? নুরুল হুদা করেছে না শেখ হাসিনাকে বলি? তার মানেটা হচ্ছে এই নির্বাচনও যদি না হয় ঠিকঠাক মতো, দায়ী ডক্টর ইউনূস। সমস্যা হচ্ছে ভাষণের নাম মুখে আনতে হয় না। তো আমরা কেন যেন দেখছি ওনারা ডক্টর ইউনূসকে এই ব্যাপারে ব্লেম করেন না। ব্লেম করা উচিত তো। নির্বাচন যদি আগামীটা ভালো না হয়, তার দায় ডক্টর ইউনূসের। আর একটা কথা বলি,
বিএনপির জন্য যদি এই করা যায় না, সেই করা যায় না, ওকে চেঞ্জ করা যায় না, সরকার ক্ষমতায় কেন আছে আমি আসলে জানি না, আসলেই জানি না। এই সরকারের ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিত। সামান্য এক বিএনপির জন্য উনি নাকি দেশই চালাইতে পারতেছে না, মানে খুব অদ্ভুত শোনায়। আপনাদের কারণে তো কোনো কিছুই করা যাচ্ছে না। সেটাই এখন আমাদের উচিত আওয়ামী লীগের মতো ওই যে বলছে না যে একদল গেছে এই স্লোগানে এটাও বলছে, কোনো মতে বলা যায় তাই বলতেছি, অন্যগুলা তো বলাও যায় না। যে পথে গেছে আওয়ামী লীগ সে পথে যাবে বিএনপি, বা সে পথে যাবে তারেক রহমান, যে পথে গেছে হাসিনা। তো এই ধরনের স্লোগান যারা ওপেন দেয় তাদের সাথে আর যাই হোক কিভাবে আমরা একসাথে আমরা মুসলেকা দিব বা একসাথে আমরা কাজ করব আমার হিসাব মিলে না। সেও যদি আমাদের একদম অনুজ হয় যে তারা শিখছে, তারা বড়দের কাছ থেকে শিখবে বা তাদের বিনয় আমাদেরকে মুগ্ধ করবে, বিনয় দিয়েও কিন্তু অনেক কিছু করা যায় পৃথিবীতে। তো সেটা আমরা পাই না, এনে আমরা দুঃখও করি না। কিন্তু এখন কথা হলো যে এই যে মানুষগুলো মারলো, পুলিশ দাঁড়িয়ে থাকলো, পুলিশ কারগুলিতে মানুষগুলো ওই পক্ষের মারা গেছে আমি জানি না, আমি এইখানে কথা বলছি। পুলিশ যদি সত্যিকার অর্থে ভূমিকাও নিত, আপনার ওই যে চট্টগ্রামের কি থানাটা যেখানে পটিয়ায় যে ঘটনাটা ঘটেছে, পুলিশের কোনো দোষ ছিল না, পুলিশকে ক্লোজ করেছে না কোনো একটা দলকে খুশি করানোর জন্য। তাহলে পুলিশ এই কিংস পার্টিকে খুশি করানোর জন্য একটা নিরপেক্ষ কাজের পুলিশকে ক্লোজ করা হয়েছে, ঠিক এই একই অবস্থায় ক্লোজ করা হতেও পারতো। তো সেই জন্য পুলিশ আপনার রিস্ক নেয় নাই। আপনার প্রস্তর যুগের কথা বলছে, আমি যদি বলি যে প্রস্তর যুগকে স্বাগতম জানিয়েছে যে উপদেষ্টা, তাদেরকে খুশি করার জন্যই গোপালগঞ্জেরা প্রস্তর যুগকে দাঁড় করিয়েছে, সবাই গিয়ে হামলা করেছে, সবাই গিয়ে সামনে দাঁড়িয়েছে, সবাই গিয়ে ব্লকেজ করেছে। এটা তো আপনার যে কোনো ভাইরাস তো খারাপ জিনিস কিন্তু ছড়ে বেশি। তো এই জায়গায় এই বিচারটা কে করবে? সরকারের কাছে কি এনসিপি বিচার চেয়েছে? এটার জন্য ধরলাম যে উপদেষ্টা এনসিপির কেউ না, এনসিপি কি বিচার চেয়েছে যে এই কথাটা কেন বলা হলো? আপনার কিছুক্ষণ আগে শিশির যে কথাটা বলল যে আমরা তো নির্বাচন চাই, তারা কি বলেছে? তাদের বড় বড় নেতারা যাদের সারাদিন টেলিভিশনে দেখা যায়, তারা কি বলেছে? আগে সংস্কার বিচার তারপরে নির্বাচন, ওপেন কোনো। এবং ওপেন আরও বলেছে প্রধানমন্ত্রী হওয়ার কোয়ালিটি না থাকলেও, মানে প্রধানমন্ত্রী হতে গেলে তো সংখ্যাগরিষ্ঠতা ভোট পেয়ে পাশ করতে হয়। সেই জন্য আমি বলছি ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী চাই, তারা কিন্তু ওপেন বলেছে, এখানে কোনো রাগঢাক করে নাই। তো তারপরেও আমরা কিভাবে বুঝবো যে বড়রা যে কথা বলছে, এবং দলের প্রধান নিজেও বলেছে এই মুহূর্তে আমরা নির্বাচন চাই না, জামাত একবার বলে নির্বাচন চাই, তো পরক্ষণই বিকালবেলা এরশাদের মতো বলে যে না আমরা নির্বাচন চাই না, আগে বিচার চাই, সংস্কার চাই। যখন যেদিকে বৃষ্টি দেখে সেদিকে ছাতা ধরে। তো সেই হিসেবে তাহলে তারা কিভাবে চায় নির্বাচনটা, যে বিএনপির সাথে মিলছে না? বিএনপি নির্বাচন চাচ্ছে কারণ বিএনপি ইল্লিগালি ক্ষমতায় যেতে চাচ্ছে না। তাহলে তো ওই 3 দিন, যে 3 দিন রাষ্ট্রে কেউ ছিল না, সেই 3 দিনই তো বিএনপি নিতে পারতো যদি চাইতো। সেই 3 দিনই তো একটা অন্তত পক্ষে জাতীয় সরকার গঠন করতে পারতো যদি চাইতো। বিএনপি তো তা করে নাই। বিএনপি তা করার মতো দল না। বিএনপি একটা উদারনৈতিক একটা দল বলেই বিএনপিকে যারা গালি দেয় বিএনপি তাদেরও পাত্তা দেয়, বরং বেশিই পাত্তা দেয়। আর যারা তোষামতি করে তাদেরকে বিএনপি ফিরেও থাকে না। লাইক আমি আমার কথা বলছি, আমি বিএনপি জানে যে আমার মারলেও আসি, কাটলেও আসি, আমি আসি, সো আমার দিকে তাকাবে না। কিন্তু আজকের ঘটনার পর একটু যুক্ত করতে চাই যে গোপালগঞ্জের এই ঘটনার পরে আমরা দেখলাম যে রাজধানীতে শিবিরের মিছিল হয়েছে, প্রতিবাদ জানিয়ে ছাত্রদল মিছিল করেছে, মির্জা ফখরুল উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন, জামাতের আবি বিবৃতি দিয়েছেন। মানে এই ফ্যাসিবাদী শক্তিকে রুখতে একটা কথা একটু বলি, খুব জরুরি। হ্যাঁ, এনসিপি জামায়াত যে কারোর সাথে আমাদের এখনকার মাঠে বিএনপি সবার মানে ডিবেট হতে পারে, ইভেন ঝগড়াঝাটিও হতে পারে, কিন্তু আওয়ামী লীগকে দিয়ে কেউ যখন অ্যাটাকড হবে, মানে আমার মনে হয় মানে ওটা একেবারে সব সরিয়ে রেখে সবার একত্র হতে হবে। সেই প্রশ্নটাই করছিলাম আপনাকে, যে সেই ফ্যাসিবাদী শক্তিকে রুখতে সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে দেখব কিনা। এই যে আমি আপনার একটা কথা বলি, যেটাই বলুক, আমি জাহিদের এই মুহূর্তে একটু দ্বিমত করতে চাই একটা জায়গায়। ধরেন আমরা সব এক হলাম, ওই জায়গায় সাথে সাথে কিন্তু বিএনপির মহাসচিব কিন্তু বিবৃতি দিয়েছে, যেটা তারা চায় নাই, আশাও করে নাই যে এইভাবে দিতে পারবে, কারণ 2 দিন আগে তারা বিশ্রী স্লোগান দিয়েছে। তো সেইখানে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। কিন্তু যখন ইসি যখন বলে যে প্রতীক আলাদা করা যাবে না, ধরেন নৌকার কথাই, যে এটা এখন শাপলা নিয়ে অনেক কিছু হচ্ছে বা ধানের শীষ নিয়ে হচ্ছে, কিন্তু দাড়িপাল্লা নিয়ে হচ্ছে না, তো প্রতীক আলাদা করা যাবে না। তো ইসি যদি আমাদের সাথেই যদি আমাদের দপ্তর সম্পাদক হয়, তাহলে তারপরেই আবার বলে কিভাবে? আসলেই তো প্রতীক আপনার স্থগিত থাকা অবস্থায় প্রতীক আপনি সরাতে পারেন না,
এটা আইনে থাকার কথা না, এরকম আইন বাংলাদেশের নাই। আপা, শিশিরকে আমার তো এক মিনিট দিতে হবে, সেইখানে একেবারেই না, সময় আমি শেষ। শেষ করি, সেইখানে আপনি প্রতীকের কথা ইসি বলেছে শেষে, তাহলে এটা কোন হিসেবে বলে, কাদের লোক ইসি? এবং ইসি কখন, ইসি গ্যাজেটে ইশরাকের নাম দিছে, ইসি দিতে বাউন্ড, কারণ বিচারালয় ইশরাককে আপনার রায় দিয়েছে, নিশ্চয়ই আপা, এই বিষয়ে আরেকদিন আলাপ করব। সেটার পরে তো এই ঘটনা, এই ইসির পদত্যাগ চাই, ইসি শিশিরের কাছে কারো একটু শুনি আপা, সম্পাদক। যে ঘটনা প্রথমত হচ্ছে আপা যে জিনিসটা বললেন, শিশির, একেবারেই আমি সময় শেষ, আপাতত- 30 সেকেন্ডে শুনবো যে ঐক্যবদ্ধের হওয়ার যে ব্যাপারটি হচ্ছে বেশিবাদী শক্তির বিরুদ্ধে জুলাইতে যেমন দেখেছিলাম এই জুলাই তো তেমনটা দেখবো কিনা, সকল বিভেদ ভুলে গিয়ে। প্রথমত হচ্ছে আপা কিছু মানে অসত্য তথ্য দিয়েছেন, যেটা বলা হয়েছে যে আমরা খুব বিশ্রী ভাষায় মানে স্লোগান দিয়েছি, অথচ ছাত্রদল যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে একটা জামাত দল ধরে ধরে জবাই করে, একটা এনসিপি দল ধরে ধরে জবাই করে। এই স্লোগানগুলো কিন্তু এখনো আছে, আমরা চাইলে দেখাইতে পারবো। দ্বিতীয় বলা হচ্ছে আমরা আজকে রাজনৈতিকভাবে পরাজয় বরণ করেছি, তাহলে জিয়াউর রহমান সাহেবদের হেলিকপ্টার দিয়ে বের হওয়া লাগছে খুলনায়, আর এরশাদ সাহেবদের মানে সমাবেশ করতে পারে না, সেটাকে রাজনৈতিকভাবে মূল্যায়ন করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে আমরা বিপ্লবীরা আজকে কিন্তু মাঠে ছিলাম, শহীদ হওয়ার জন্যই আমরা দাঁড়াইছিলাম, প্রশাসন আমাদেরকে বাধ্য করেছে এই জায়গাতে বেরিয়ে আসার জন্য। দ্বিতীয়ত হচ্ছে বলা, জাহিদ ভাই বললেন যে এখন ইসির আইন নাই এই সংবিধান অনুযায়ী। আরে ভাই, আমরা তো এই সংবিধানটাকে ভায়োলেট করে তো আমরা একটা এই সরকারকে পতন করেছি। আপনি সংবিধানকে আমাকে দেখাই তো আমাদের এই দেশটা ধ্বংস করে দিয়েছেন। এই সংবিধানে তো আমাদের মূল সমস্যা। আমরা তো বলেছি এটা মুজিববাদী ভারতপন্থী 72 সংবিধান এই দেশের কাঠামোগতভাবে ফ্যাসিস্ট তৈরি করে। এই সংবিধানটা আর দেখাবেন না, এই সংবিধানটা সমস্যা করতেছে। সংবিধানের অধীনে আছে, এটা তো আমাদেরকে বাধ্য করছে, ছাত্র জনতাকে বিতাড়িত করছে এই সংবিধানের অধীনে। আপনি শুনেন ভাই, আপনারা যদি ক্যাডোমেন্টে এবং রাষ্ট্রপতির সাথে যদি ওই সময় যদি বিএনপি জামাত যদি ওই সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।